আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিকিউ অ্যানালাইসিস ক্লাসের 5th লেকচারে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ষষ্ঠ অধ্যায়, যেটির নাম হচ্ছে মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা। তো আমরা যে সিকিউ অ্যানালাইসিসের যে একটা ক্লাস দিয়েছিলাম, যেখানে আর কি এসএসসি কেমিস্ট্রির পুরো কেমিস্ট্রির আসলে যে ধরনের কোশ্চিন গুলো হয় প্রথম থেকে শেষ পর্যন্ত, তো সেগুলিরই আর কি প্রশ্নোত্তর পর্বের যে ধারাবাহিক আমাদের পর্ব, সেই পর্বের আজকে হচ্ছে লেকচার 5। এই অধ্যায়টিকে যদি আমরা ভালো মতো জানতে চাই, তাহলে আমাদেরকে এই অধ্যায়ের বেশ কিছু বেসিক কনসেপ্ট আমাদেরকে ভালো মতো জানতে হবে। তাহলে সেই বেসিক কনসেপ্টটা আগে আমরা শিখে নিই, তারপরে আমাদের হচ্ছে যে সিকিউ অ্যান্সারের বিষয়টা ছিল সেই বিষয়টা আমরা দেখব। তো এখানে যে বেসিক কনসেপ্টটা প্রথমে আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে মোল সম্বন্ধে আইডিয়া নিতে হবে আমাদেরকে। আসলে মোল কাকে বলা হয়? আমরা জানি যে মোল কাকে বলে, যে কোনো পদার্থের সম্পূর্ণ পরিমাণকে আসলে গ্রামে প্রকাশ করলে যেটা পাওয়া যায় সেটাই কিন্তু মোল। তাহলে আমরা যদি এটা লিখে ফেলি, এটা যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমি উদাহরণ হিসেবে নিলাম হচ্ছে হাইড্রোজেন অণু। তাহলে এটাকে যদি আমি সম্পূর্ণ পরিমাণকে যদি গ্রামে প্রকাশ করি, তাহলে পাবো হচ্ছে 2 গ্রাম হাইড্রোজেন অণু। এবং এখানে যেহেতু সম্পূর্ণ পরিমাণটাকে আমি গ্রামে প্রকাশ করেছি, সো আমরা বলতে পারি এখানে রয়েছে 1 মোল হাইড্রোজেন অণু। আর যেহেতু এটা 1 মোল, আমরা বলতে পারি যে নাম্বার অফ অ্যাভোগাড্রো পরিমাণ 6.023 ইন্টু 10^23 এতটি হাইড্রোজেন অণু রয়েছে। আর হাইড্রোজেন অণু আমরা জানি নরমালি এটা হচ্ছে গ্যাসীয় পদার্থ, সো আমরা বলতে পারি যে এসটিপি তে আয়তন হচ্ছে 22.4 লিটার। এসটিপি তে আয়তন কত? 22.4 লিটার। এবার আমাদের আলোচনার সুবিধার্থে আমি হাইড্রোজেনের একটা পরমাণু নিলাম, মানে হচ্ছে হাইড্রোজেন নরমালি প্রকৃতিতে অণু অবস্থায় পাওয়া যায়, কিন্তু আমি পরমাণু নিলাম। তো এই যে হাইড্রোজেন পরমাণু রয়েছে, এটাকে যদি আমি গ্রামে প্রকাশ করি তাহলে পাবো হচ্ছে 1 গ্রাম হাইড্রোজেন পরমাণু। এখানে যেহেতু সম্পূর্ণ ভরটাকে আমি গ্রামে প্রকাশ করেছি, সো আমরা বলতে পারি যে এখানে কি কত রয়েছে? 1 মোল হাইড্রোজেন পরমাণু রয়েছে। এবং যেহেতু এখানে 1 মোলের কথা বলেছি, সো আমরা বলতে পারি নাম্বার অফ অ্যাভোগাড্রো বা 6.023 ইন্টু 10^23 এতটি হাইড্রোজেন পরমাণু রয়েছে। এবার আমরা আরেকটি উদাহরণ নিলাম, যেটা হচ্ছে H2SO4 বা সালফিউরিক অ্যাসিড। তো এটাকে যদি আমি গ্রামে প্রকাশ করি তাহলে পাই হচ্ছে 98 গ্রাম H2SO4 অণু। যেহেতু সম্পূর্ণ ভরটাকে গ্রামে প্রকাশ করা হয়েছে, সো আমরা বলতে পারি এখানে 1 মোল পরিমাণ H2SO4 অণু রয়েছে। যেহেতু 1 মোল রয়েছে, আমরা বলতে পারি নাম্বার অফ অ্যাভোগাড্রো বা 6.023 ইন্টু 10^23 এতটি সালফিউরিক যে অ্যাসিড ছিল তার অণু আছে। আমরা যদি এখন বলতে চাই যে সালফিউরিক অ্যাসিড আসলে পরমাণুর সংখ্যা কতটি রয়েছে, তাহলে আমরা সেটাকে বলতে পারি। কেমনে বলতে পারি? আমি দেখতে পাচ্ছি যে সালফিউরিক অ্যাসিডে যে হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেনটা কত গণিতক ছিল? নিশ্চয়ই 2 গণিতক ছিল। তাহলে 2 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা বা এনএ, নাম্বার অফ অ্যাভোগাড্রো। এবং এখানে যে সালফার ছিল, সালফার কিন্তু 1 গণিতক ছিল, সো আমরা বলতে পারি নাম্বার অফ অ্যাভোগাড্রো। এবং এখানে যে অক্সিজেন রয়েছে, সেই অক্সিজেনটা হচ্ছে 4 গণিতক, সো বলতে পারি নাম্বার অফ অ্যাভোগাড্রো ইন্টু 4। তাহলে টোটাল পরমাণুর সংখ্যা আসলে কত হচ্ছে? টোটাল পরমাণুর সংখ্যা হচ্ছে 7 নাম্বার অফ অ্যাভোগাড্রো। টোটাল পরমাণু হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রোর 7 গণিতক। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এটাকে যদি আমরা একটা ইকুয়েশনের মাধ্যমে দেখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমি এখানে লিখলাম এন হচ্ছে মোল সংখ্যা, আর এটাকে ভাঙলে আমরা পাই W/M। W হচ্ছে পদার্থের পরিমাণ, আর M হচ্ছে ওই পদার্থের আণবিক ভর। আণবিক ভর ইজ ইকুয়াল টু আমরা বলি N/Na নাম্বার অফ অ্যাভোগাড্রো, যেটার মান আমাদের জানা রয়েছে 6.023 ইন্টু 10^23 এতটি। এবং এটা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি, যদি সেই পদার্থটি আসলে গ্যাসীয় পদার্থ হতে হয় তাহলে আমরা বলতে পারি যে V/22.4 লিটার। এবং এটা অবশ্যই এসটিপিতে হতে হবে। কিসে হতে হবে? এসটিপিতে। তো এই সূত্রটা, যে সূত্রের যে সিকোয়েন্সটা রয়েছে, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে, যেটা আমাদেরকে শর্টকাট যে কোশ্চেনের আনসারের বিষয়টা সেটা করতে আমাদেরকে হেল্প করবে। আমরা এখন জানবো হচ্ছে মোলারিটি সম্বন্ধে। মোলারিটি, আসলে মোলারিটি কাকে বলা হয়? আমরা জানি যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল পরিমাণ দ্রবীভূত থাকে তাকে বলা হয় পদার্থের জন্য মোলারিটি। তাহলে আমরা যদি এটাকে লিখে প্রকাশ করি, আমরা যদি এটাকে আসলে ইকুয়েশনের মাধ্যমে দেখার চেষ্টা করি, মনে করি যে ভি লিটার দ্রবণের মধ্যে
দ্রব্য আছে n মোল, অতএব 1 লিটার দ্রবণের মধ্যে দ্রব্য আছে হচ্ছে n/v মোল। এটাই হচ্ছে আমাদের সেই মোলারিটি, n/v। আমরা জানি মোল, এখানে হচ্ছে n দিয়ে আসলে মোল বোঝানো হচ্ছে এবং সেটার একক হচ্ছে মোল, এবং যে ভি রয়েছে সেটা হচ্ছে যেহেতু আয়তন, তার হচ্ছে একক হচ্ছে লিটার। সো আমরা বলতে পারি যে মোলারিটির একক হচ্ছে মোল পার লিটার, এবং এটাকে আমরা আরেকটা ভাবে প্রকাশ করতে পারি, এটা অথবা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়, এবং ক্যাপিটাল এম দ্বারা বোঝায় যে আসলে মোলার দ্রবণ বোঝায়। কোন দ্রবণ বোঝানো হয়? মোলার দ্রবণ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছে। এবার এখানে যে এস রয়েছে এটাকে কিন্তু আমরা ভেঙে আর একটু সামনে নিয়ে যেতে পারি, W/m ইন্টু ভি, এবং এখানে যে ভিটা রয়েছে এই ভিটা অবশ্যই আপনাকে লিটার এককে নিতে হবে, তাহলে আমরা কিন্তু এই সূত্রটা বসাতে পারি। এবার কথা হচ্ছে আমরা যদি এটাকে আসলে মিলিলিটার এককে করি তাহলে এটা দেখতে কেমন হবে? এটিকে যদি আমরা মিলিলিটার এককে দেখতে চাই তাহলে হবে ভি মিলিলিটার দ্রবণের মধ্যে দ্রব্য রয়েছে হচ্ছে, দ্রব্য আছে হচ্ছে n মোল, অতএব 1 মিলিলিটার দ্রবণের মধ্যে দ্রব্য আছে হচ্ছে n/v মোল। অতএব আমরা বলতে পারি যে 1 লিটার ইজ ইকুয়াল টু হচ্ছে 1000 মিলিলিটার। যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে মোলারিটি পরিমাপ করতে হলে আপনাকে 1 লিটারে নিতে হবে, সো আমরা বলতে পারি যে 1000 মিলিলিটার দ্রবণের মধ্যে দ্রব্য আছে হচ্ছে n/v ইন্টু 1000। তাহলে এটাই আমাদের কিন্তু সেই মোলারিটি। সো আমরা বলতে পারি S ইজ ইকুয়াল টু W, n কে ভাঙলে পাওয়া যায় W/m ইন্টু ভি, আর যেহেতু আমাদের 1000 ছিল সেটা আমরা বসিয়ে দিলাম। এবং এখানে যে এস রয়েছে সেটা হচ্ছে আমাদের সেই মোলারিটি, এবং ডাব্লিউ হচ্ছে সেই পদার্থের পরিমাণ, এম হচ্ছে যে আমরা পদার্থটা ব্যবহার করছি তার আণবিক ভর, এবং ভি হচ্ছে দ্রবণের আয়তন, এবং এখানে এই ভিটা কিন্তু অবশ্যই মিলিলিটার এককে। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। আমাদের যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে আমরা আরেকটা ইকুয়েশনে প্রতিপাদন করতে পারি। যেমন হচ্ছে আমরা মনে করলাম যে আমার কাছে একটা এরকম পাত্র রয়েছে, এবং সেই পাত্রের মধ্যে একটা নির্দিষ্ট কি রয়েছে, একটা নির্দিষ্ট দ্রবণ রয়েছে, যে দ্রবণে মোল সংখ্যা হচ্ছে n পরিমাণ। মোল সংখ্যা কত? n মোল। এবং এখানে দ্রবণের যে আয়তন রয়েছে সেটা হচ্ছে v আয়তন। এবার কথা হচ্ছে এর মোলারিটি আমরা যদি বের করতে চাই তাহলে S ইজ ইকুয়াল টু n/v হবে নিশ্চয়ই। কিন্তু এই দ্রবণকে যদি আমি আরো লঘু করতে চাই তাহলে আমি কি করব? এই দ্রবণের মধ্যে পানি অ্যাড করে দিব। তাহলে পানি যদি অ্যাড করে দিই তাহলে কি এই দ্রবণের মোল সংখ্যার কোনো চেঞ্জ হবে? আনসার হচ্ছে না। তাহলে মোল সংখ্যার চেঞ্জ হবে না, তাহলে চেঞ্জ হবে কিসের? এর চেঞ্জ হবে হচ্ছে মোলারিটির চেঞ্জ হবে, এবং চেঞ্জ হবে হচ্ছে এই যে দ্রবণ ছিল সেই দ্রবণের আয়তনে। তাহলে আমরা যদি এটাকে মানে একটু সাজিয়ে লিখি তাহলে আমরা এটাকে বলতে পারি যে এখানে যেহেতু মোলটা কনস্ট্যান্ট রয়েছে এস সমানুপাতিক 1/v বলতে পারি। তো এটাকে আমরা বলতে পারি এই সমানুপাতিক ধ্রুবক যদি উঠাই দিই তাহলে আমরা কে পাই 1/v, এবং এস ভি ইজ ইকুয়াল টু কে পাই। তার মানে হচ্ছে যে মোলারিটি এবং হচ্ছে দ্রবণের যে আয়তন রয়েছে সেটার গুণফল কিন্তু একটা কনস্ট্যান্ট সংখ্যা পাবো। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি যে S1V1 ইজ ইকুয়াল টু হচ্ছে S2V2, এবং এটি হচ্ছে সে আমাদের দ্রবণের লঘুকরণ সূত্র। দ্রবণের লঘুকরণ সূত্র এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এখন আলোচনা করব হচ্ছে শতকরা সংযুতি নিয়ে। শতকরা সংযুতি। তাহলে শতকরা সংযুতির বিষয়টা কি? শতকরা সংযুতির বিষয়টা হচ্ছে কোনো একটা যোগের মধ্যে আসলে যে স্পেসিফিক যে মৌলগুলো আছে সেগুলোর আসলে কন্ট্রিবিউশন আসলে 100-এ কতটা রয়েছে সেটাকে মিলে আসলে শতকরা সংযুতি বলা হয়। তাহলে সেই মোলের পরিমাণ, মোলের যদি আমরা বলি যে মোলের শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ, তাহলে মোলের শতকরা পরিমাণ ইজ ইকুয়াল টু হবে সেই মোলের যে পারমাণবিক ভর, যে মৌলের শতকরা পরিমাণ বের করব সেই মৌলের হচ্ছে সেই মৌলের পারমাণবিক ভর লাগবে, পারমাণবিক ভর ইনটু তার পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা, এবং ইনটু হচ্ছে যেহেতু আমরা শতকরা সংযুতি বের করছি মানে শতকরা পরিমাণ, তাই আমরা 100 দ্বিগুণ দিব, এবং ডিভাইডেশন বাই যেটা হবে যে আমরা যে যোগের মধ্য থেকে মোলের শতকরা পরিমাণ বের করছি সেই যোগের আণবিক ভর, আণবিক ভর। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি।
এখন আমরা দেখব হচ্ছে স্থূল সংকেত। স্থূল সংকেতের সাথে যে আণবিক সংকেতের যে সম্পর্ক রয়েছে সে বিষয়টা। আণবিক সংকেত, এখানে আণবিক সংকেত বলতে যেটা বোঝানো হয়েছে, এখানে আণবিক সংকেত না দেওয়াও থাকতে পারে, দেখা যাচ্ছে ভর দেওয়া থাকতে পারে। তো আমরা বলতে পারি স্থূল সংকেতের এন মানে এন এর একটা সংখ্যা আমরা পাবো, সেই সংখ্যা দিয়ে গুণ করলে আমরা নর্মালি আণবিক সংকেত পেয়ে যাই। আমাদের মোটামুটি বেসিক পর্বের আলোচনা এগুলো ছিল। আমরা এখন হচ্ছে আমাদের মেইন পর্বে চলে যাব এবং সিকিউ অ্যানালাইসিসের যে পর্ব ছিল সেখানে আমরা প্রবেশ করব। তাহলে চলুন বিষয়টা আমরা শুরু করি। আমরা বলেছিলাম যে এই অধ্যায়কে আসলে আমরা দুই টাইপের সিকিউ এর আন্ডারে আর কি অ্যানালাইসিস করব। তো প্রথম টাইপের সিকিউটা ছিল আমাদের হচ্ছে লিমিটিং বিক্রিয়ক সম্পর্কিত, আমরা এখন ওইটা দেখব। আমি এখানে একটি পাত্র নিলাম, যে পাত্রের মধ্যে রয়েছে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং যেটির আয়তন হচ্ছে 250 ml এবং এটার ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার এবং এই পাত্রটিকে ফিগার 1 দিয়ে ডিনোট করলাম। এখানে আমি আরেকটি পাত্র নিলাম, যে পাত্রকে আমি ফিগার 2 দিয়ে ডিনোট করলাম এবং এই পাত্রের মধ্যে রয়েছে সালফিউরিক অ্যাসিড, যেটার ঘনমাত্রা হচ্ছে 0.2 মোলার এবং এটার আয়তন হচ্ছে 200 ml এবং এই দুইটা পাত্রে আমরা হচ্ছে 3 নাম্বার একটি পাত্রে ঢেলে দিলাম। তো এই যে ফিগার, এটিকে ফিগার 3 দ্বারা ডিনোট করলাম এবং এখান থেকে আমাদের যে 1 নাম্বার কোশ্চেন ছিল সেটি কি ছিল? 1 নাম্বার কোশ্চেনটা ছিল হচ্ছে পদার্থের পরিমাণ বের করব। পদার্থের পরিমাণ বের করব। এই পদার্থের পরিমাণ কোথা থেকে বের করব? ফিগার 1 হতে ও হচ্ছে ফিগার 2 হতে। যারা সিকিউ অ্যানালাইসিসের আমাদের ক্লাসটি করেছেন তারা বুঝতে পারছেন যে এটি আমাদের কিন্তু 1 নাম্বার কোশ্চেন ছিল, তাহলে সেটারই আমরা সলভ করতেছি। তাহলে ফিগার 1 নিয়ে আমি প্রথমে কথা বলবো। ফিগার 1 এর মধ্যে ছিল হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আমরা এখানে যেটা যেটা পাই, সোডিয়াম হাইড্রোক্সাইডের কি ছিল? এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ছিল হচ্ছে আয়তন ছিল হচ্ছে 250 ml এবং এটার মোলারিটি কত ছিল বা ঘনমাত্রা ছিল 0.5 মোলার এবং এটার আণবিক ভর কি ছিল? সোডিয়াম হাইড্রোক্সাইড না, সোডিয়াম জানি 23 আর হাইড্রোজেনের 1 24 আর 16 কত 40। এখান থেকে জাস্ট আমরা ডাব্লিউ এর পরিমাণ বের করব। তাহলে আমরা মোলারিটির যে সূত্রটা জানি, আমরা জানি যে S is equal to W1000 divided by mv। তাহলে এখান থেকে জাস্ট আমি ডাব্লিউ এর পরিমাণ বের করব। তাহলে S mv ডিভাইডেড বাই হচ্ছে 1000। এখান থেকে ডাব্লিউ এর পরিমাণ বের করব। তাহলে S এর মান যদি আমরা বসাই দিই 0.5 পাচ্ছি, এখানে m এর মান পাচ্ছি হচ্ছে 40 এবং v এর মান যেটা পাচ্ছি সেই v এর মানটা কত? সেটা হচ্ছে 250 ml। তাহলে 1000 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে নরমালি এখান থেকে যে মানটা পাই, এই যে 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, তাহলে নরমালি কত হলো 4 25 100। তাহলে 100 আর অর্ধেক কত হয়? 50। 50কে যদি আমরা 10 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কত পাই? 5 গ্রাম পাই। তাহলে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে পরিমাণটা ছিল সেটা ছিল কিন্তু কত গ্রাম? 5 গ্রাম। এখন আমরা হচ্ছে ফিগার 2 এর ক্ষেত্রে বের করব। তাহলে ফিগার 2 এ আমাদের কি ছিল? H2SO4 ছিল। তাহলে H2SO4 এর যে পরিমাণগুলো ছিল কি কি ছিল জানো? এখানে ছিল হচ্ছে তার মোলারিটি বা ঘনমাত্রার মান ছিল 0.2 মোলার এবং ভি এর মান ছিল হচ্ছে 200 ml এবং এখানে আরো কি ছিল? আমরা জানি যে সালফিউরিক অ্যাসিড যে ছিল সেটার আণবিক ভর জানি, যেটা হচ্ছে 98 এবং এখান থেকে জাস্ট ডাব্লিউ এর পরিমাণ আমাকে বের করতে হবে। তাহলে আমরা জানি মোলারিটি সূত্র থেকে আমরা যেটা জানি সেটা হচ্ছে S is equal to W1000 divided by mv। তাহলে এখান থেকে কিসের মান বের করব? ডাব্লিউ এর পরিমাণ, S mv divided by 1000। তাহলে S এর পরিমাণ কত ছিল? 0.2 মোলার ছিল, m এর পরিমাণ ছিল হচ্ছে 98, v এর পরিমাণ ছিল 200 ডিভাইডেশন বাই 1000। তাহলে এটার যদি আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে কত হবে? এই 0 0 0 0 কেটে দিলাম আমাদের। তাহলে এটা যেটা হয় সেটা যদি আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি, যে 0.2 ইন্টু হচ্ছে 98 ইন্টু 2 ডিভাইডেশন বাই হচ্ছে কত হচ্ছে? 10 হচ্ছে 10। তাহলে আমাদের নরমালি এটা কত হচ্ছে? এটা হচ্ছে 3.92, তাহলে এত গ্রাম। তাহলে একটা বিষয় আমরা একটু মাথায় রাখবো, যেখানে আমাদের যে সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা আমরা পেয়েছি হচ্ছে 5 গ্রাম এবং আমাদের যে সালফিউরিক অ্যাসিড ছিল এই সালফিউরিক অ্যাসিডের পরিমাণ পেয়েছি আমরা হচ্ছে 3.92 গ্রাম। আশা করি আমরা বিষয়টা
বুঝতে পেরেছি। এখন আমরা হচ্ছে আমাদের যে 2 নাম্বার কোশ্চেন আছে সেটা একটু সলভ করব। তাহলে 2 নাম্বার কোশ্চেন সলভ করলে এগুলো আমরা একটু ইরেজ করে দিব। আমাদের 2 নাম্বার কোশ্চেন হচ্ছে ফিগার 1 এবং ফিগার 2 এ 0.1 মোলার ঘনমাত্রা দ্রবণ প্রস্তুত করতে আমাদের কি পরিমাণ হচ্ছে পানি যোগ করতে হবে। তাহলে চলুন আমরা এই ম্যাথটি করে ফেলি। তাহলে ফিগার 1 এর ক্ষেত্রে যদি আমরা প্রথমে কল্পনা করি যে ফিগার 1, তাহলে এটাতে কি ছিল, নরমালি ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই রিলেটেড তথ্যগুলো আমার লাগবে। তাহলে কি পরিমাণ পানি যোগ করতে হবে, তাহলে এই একটা বিষয় আমাদের একটু মাথায় রাখতে হবে যে এখানে আসলে লঘুকরণের বিষয়টা বলা হচ্ছে। যে আগে ছিল হচ্ছে দেখা যাচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে 0.5 মোলার দ্রবণ ছিল, সেখান থেকে 0.1 মোলার দ্রবণ প্রস্তুত করতে হবে। তার মানে দ্রবণটা কি করতে হবে, পাতলা করে দিতে হবে। তাহলে লঘুকরণের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমরা বলতে পারি যে এখানে যে তথ্যগুলো ছিল সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড সম্পর্কিত। আমরা কি কি জানি, সোডিয়াম হাইড্রোক্সাইড সম্পর্কিত জানি যে S1 এর মান হচ্ছে 0.5 মোলার এবং এটার V1 এর মান হচ্ছে 250 ml এবং এটারে কত ঘনমাত্রা দ্রবণ প্রস্তুত করতে হবে, 0.1 মোলার। তাহলে S2 এর মান হচ্ছে কত, 0.1 মোলার। তাহলে এখান থেকে আমাদের হচ্ছে V2 এর মান কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমরা জানি দ্রবণের যে লঘুকরণ সূত্র আছে সেটা থেকে কি জানি যে S1V1 ইজ ইকুয়াল টু হচ্ছে S2V2। তাহলে এখান থেকে আমাদের বের করতে হচ্ছে V2 এর মান। তাহলে বলতে পারি আমরা S1V1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের S2। তাহলে S1 এর মানটা কত ছিল আমাদের, 0.5 মোলার এবং V1 এর মান কত ছিল, 250 ml এবং S2 এর মান ছিল আমাদের হচ্ছে 0.1 মোলার। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি যে মানটা পাই সে মানটা কত হতে পারে, সে মানটা হতে পারে হচ্ছে আমাদের 0.5 ইন্টু হচ্ছে 250 ডিভাইডেশন বাই 0.1। তাহলে আমরা এখান থেকে যে মানটা পাই সে মানটা হচ্ছে 1250। তাহলে 1250 ml আমাদের কি হবে, V2 এর মান হবে। তাহলে এখানে আমাদের এক্সট্রা কি পরিমাণ পানি যোগ করে দিতে হবে, তাহলে আগে যে পরিমাণ পানি ছিল সেটা থেকে এটাকে কি করবো, আমরা মাইনাস করে দিব। তাহলে আমাদের অতিরিক্ত পানি যোগ করতে হবে। অতিরিক্ত পানি কতটুকু যোগ করতে হবে, আমরা পেয়েছি হচ্ছে 1250 ml। তাহলে আগে ছিল কত, আগে ছিল হচ্ছে 250 ml। তাহলে আমরা এটাকে যদি ক্যান্সেল আউট করে দিই, মানে এটাকে মাইনাস করি, তাহলে আমরা এখান থেকে কত পাই, 1000 ml। তাহলে আমাদের 1 নম্বর যে পাত্র ছিল এই পাত্রে আমাদেরকে কিন্তু প্রায় 1000 মিলিলিটার পানি অ্যাড করতে হবে। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এখন আমরা হচ্ছে 2 নম্বর পাত্রের বিষয়টা দেখব। তাহলে 2 নম্বর পাত্রের বিষয়টা যদি বলি যে ফিগার 2 যেখানে ছিল হচ্ছে H2SO4 সালফিউরিক অ্যাসিড, তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা এখানে কি কি তথ্য পাই, এখানে আমরা যে তথ্যগুলো পাই সেগুলো হচ্ছে সালফিউরিক অ্যাসিডের এখানে কত ছিল, S1 এর মান ছিল হচ্ছে 0.2 মোলার এবং এখানে V1 এর মান কত ছিল, 200 ml। তাহলে আমাদের S2 এর মান কত বলা হয়েছে, S2 তে বলা হচ্ছে 0.1 মোলার দ্রবণ প্রস্তুত করতে হবে। তাহলে 0.1 মোলার। তাহলে এখান থেকে আমাদের V2 এর মান বের করতে হবে, মানে কি পরিমাণ পানি অ্যাড করতে হবে। তাহলে আমরা জানি যে দ্রবণের যে লঘুকরণ সূত্রটা ছিল সেখান থেকে কি জানি, S1V1 ইজ ইকুয়াল টু S2V2। তাহলে এখান থেকে আমি বের করব হচ্ছে V2 এর মান। তাহলে V2 এর মান যদি বের করি S1V1 ডিভাইড বাই হচ্ছে S2, বা বলতে পারি যে V2 ইজ ইকুয়াল টু হচ্ছে S1 এর মান ছিল হচ্ছে 0.2 এবং V1 এর মান ছিল হচ্ছে 200, S2 এর মান কত ছিল, 0.1 ছিল। তাহলে আমরা বলতে পারি যে V2 এর মানটা আসলে কত হবে। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি যে মানটা পাওয়া যায় 0.2 ইন্টু হচ্ছে 200 ডিভাইডেশন বাই হচ্ছে 0.1। তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 400 ml পাই। তাহলে এক্সট্রা যে পরিমাণ পানি যোগ করতে হবে, তাহলে এক্সট্রা পানি যোগ করতে হবে, সে পানির পরিমাণ হচ্ছে 400 ml এখন হইলো, আগে কত ছিল, আগে ছিল হচ্ছে 200 ml। তাহলে টোটাল যোগ করতে হবে হচ্ছে আমাদের 200 ml পানি যোগ করতে হবে যদি ফিগার 2 কে আমরা হচ্ছে 0.1 মোলার ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করতে চাই। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এখন আমরা দেখব হচ্ছে আমাদের 3 নম্বর ম্যাথ। আমরা এখন হচ্ছে 2টি কোশ্চেনে সলভ করব। সেই কোশ্চেনটি হচ্ছে 3 নম্বর কোশ্চেন, যেটি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক আসলে কি হবে, এবং 4 নম্বর কোশ্চেন সেটা হচ্ছে দ্রবণের প্রকৃতিটি কেমন হবে। তাহলে আমরা যদি মোটামুটি লিমিটিং বিক্রিয়ক কি হবে সেটা যদি বের করতে পারি, তাহলে কিন্তু আমরা হচ্ছে দ্রবণের প্রকৃতি ইজিলি নির্ণয় করতে পারবো। তাহলে প্রাথমিক অবস্থায় যে কাজটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে যে লিমিটিং বিক্রিয়ক বের করতে হলে আগে আমাদেরকে সমীকরণটা লিখতে হবে। তাহলে সমীকরণটা কার সাথে কার ছিল, আমরা যে 3 নম্বর পাত্রে অ্যাড করে দিয়েছি সেটা কাকে কাকে অ্যাড করেছিলাম, ফিগার 1 এবং ফিগার 2। তাহলে ফিগার 1 কে ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড
এবং ফিগার 2 কে ছিল সালফিউরিক অ্যাসিড, তাহলে এদের বিক্রিয়াটা দিতে হবে। তাহলে 3 নম্বরের যে আনসারটা হবে সেই আনসারটা হচ্ছে, আগে আমরা বিক্রিয়াটা লিখব। তাহলে বিক্রিয়ার মধ্যে কে ছিল, আমাদের ছিল হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ছিল হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তাহলে এটা বিক্রিয়া করলে যে উৎপাদটা তৈরি হয় সেটা হচ্ছে সোডিয়াম সালফেট এবং তৈরি হয় হচ্ছে পানি। সোডিয়াম যেহেতু এখানে 2 মোল আছে, তো আমাদের এখানে 2 মোল নিতে হবে। তাহলে এটা কত হয়, 2 হয়। আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইডের যে আণবিক ভর সেটা কত পাইলাম, 40। কয় মোল রয়েছে, 2 মোল না? তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত, 98, আমাদের জানা রয়েছে। এবার কথা হচ্ছে যে লিমিটিং বিক্রিয়ক কি হবে, তার মানে হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে কিন্তু বিক্রিয়ক নিয়ে, যে বিক্রিয়ক দুইটার মধ্যে লিমিটিং বিক্রিয়ক কি হবে। তাহলে এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো লিমিটিং বিক্রিয়ক বের করার একটা খুবই ইফেক্টিভ একটা ওয়ে আছে, ছোট্ট একটা ট্রিক্স। এই ট্রিক্সটা যদি কোনো স্টুডেন্ট আসলে বুঝতে পারে তাহলে তার লিমিটিং বিক্রিয়ক বের করতে আসলে কোনো সমস্যা হবে না। তাহলে প্রথমে আমরা সেই হচ্ছে ট্রিক্সটা শিখে নিই। সেই ট্রিক্সটা কি, সেই ট্রিক্সটা হচ্ছে, আমি এখানে ট্রিক্স আকারে লিখে দিলাম। আমরা যদি ট্রিক্সটা লিখি তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এখানে যে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম এবং এখানে ছিল কি আমাদের সালফিউরিক অ্যাসিড ছিল, সেটা নিলাম। তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে n ডিভাইডেড বাই কি করতে হবে, তার যে সহগ রয়েছে মানে মোল সংখ্যাকে n ডিভাইডেড বাই সহগ দিয়ে আমরা ভাগ করে দিব। তাহলে n ডিভাইডেড বাই সহগ কত ছিল, 2 ছিল, আমরা 2 দিয়ে ভাগ করলাম। কার ক্ষেত্রে, সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে। এবং সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে কত রয়েছে, তাহলে n ডিভাইডেড বাই কি করলাম, তার হচ্ছে সহগকে ভাগ করলাম। যেহেতু সালফিউরিক অ্যাসিডের সহগ কত, কিছু নাই মানে 1 রয়েছে, তাই আমরা কি করলাম, 1 দিয়ে ভাগ করলাম। তাহলে n বলতে আমরা কি জানি, নরমালি মোল সংখ্যা। তাহলে মোল সংখ্যাকে যদি আমরা ভাঙি তাহলে এখান থেকে কি হয়ে যায়, w ডিভাইডেড বাই m ইনটু 2। তাহলে এখান থেকে কি পাওয়া যাবে, এখান থেকে আমরা পাবো হচ্ছে w ডিভাইডেড বাই m। আমরা জানি যে এখানে যে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার হয়েছে, এই সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কত ছিল, পাত্রে ছিল হচ্ছে 5 গ্রাম এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40। যেহেতু এটা হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করব আমরা, যেহেতু 2 আছে। এবং এখানে w এর পরিমাণ, সালফিউরিক অ্যাসিডের পরিমাণ ছিল হচ্ছে কত ছিল, 3.92 এবং আণবিক ভরটা কত, আণবিক ভরটা হচ্ছে আমরা জানি 98। তাহলে এখান থেকে যে মানটা পাই আমরা, সেই মানটাই দেখব যে আসলে কে আসলে ছোট হচ্ছে। এখানে ক্যালকুলেশন করে যে ছোট হবে, যার মানটা ছোট পাবো নরমালি সেই কিন্তু লিমিটিং বিক্রিয়ক হবে, আর যে বড় থাকবে সে কিন্তু লিমিটিং বিক্রিয়ক নয়। তাহলে যে ছোট থাকবে সেই লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে নিই। তাহলে ক্যালকুলেশন যদি করি তাহলে উপরে কত পাইলাম, 5 ডিভাইডেশন বাই 80। তাহলে এখান থেকে যে মানটা পাওয়া যায় সে মানটা হচ্ছে 0.0625 এবং এখান থেকে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে 3.92 ডিভাইডেশন বাই হচ্ছে 98। তাহলে এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে 0.04। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 0.0625 নিশ্চয়ই গ্রেটার দ্যান 0.04। সো আমরা বলতে পারি যেহেতু 0.04টা ছোট, সো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত লিমিটিং বিক্রিয়ক। কি বিক্রিয়ক, লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট বা লিমিটিং বিক্রিয়ক। তাহলে কিন্তু আমরা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক চিনে ফেলেছি। এই লিমিটিং বিক্রিয়ককে আমরা হচ্ছে রাফ খাতে বের করে নিব। তাহলে রাফে যদি আমরা লিমিটিং বিক্রিয়ক বের করে নিই, তাহলে লিমিটিং বিক্রিয়ক যেহেতু আমরা চিনে গেছি, এই লিমিটিং বিক্রিয়ককে আমরা বাম দিকে রাখবো। বাম দিকে রেখে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে দ্রবণের মধ্যে এক্সট্রা পরিমাণে যেটা ছিল সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে লিমিটিং বিক্রিয়ককে আমরা বাম দিকে রেখে যদি ক্যালকুলেশন করি, এখানে যে সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে, সোডিয়াম হাইড্রোক্সাইড কি লিমিটিং বিক্রিয়ক ছিল না, কে ছিল, সালফিউরিক অ্যাসিড। তাহলে সালফিউরিক অ্যাসিড যেহেতু লিমিটিং বিক্রিয়ক, আমরা বলতে পারি 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইডের কত গ্রামের সাথে, এটা হচ্ছে 80 গ্রামের সাথে। অতএব 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইডের 80 ডিভাইডেশন বাই হচ্ছে 98 গ্রামের সাথে। তাহলে অতএব আমাদের সালফিউরিক অ্যাসিড আসলে পাত্রে কতটুকু ছিল, আমরা জানি যে পাত্রে সালফিউরিক অ্যাসিড ছিল হচ্ছে 3.92 গ্রাম। তাহলে অতএব বলতে পারি আমরা যে 3.92 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইডের কত গ্রামের সাথে, 80 ইন্টু হচ্ছে 3.92 ডিভাইডেশন বাই কত, 98। তাহলে আমরা যে মানটা পাই সেটা কত হবে, সেটা যদি আমরা একটু ক্যালকুলেশন করে নিই তাহলে হবে হচ্ছে 80 ইন্টু 3.92 ডিভাইডেশন বাই হচ্ছে 98। তাহলে এখান থেকে যে পরিমাণটা পাই সেটা হচ্ছে 3.2 গ্রাম। তাহলে এবার একটা বিষয় যদি একটু লক্ষ্য করি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের
3.2 গ্রামকে কিন্তু নিউট্রাল করা যাবে সালফিউরিক অ্যাসিডের 3.92 গ্রাম দিয়ে। তাহলে এক্সট্রা পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড পাত্রের মধ্যে থেকে যাচ্ছে না, তাহলে কতটুক এক্সট্রা থাকছে? তাহলে এক্সট্রা সোডিয়াম হাইড্রোক্সাইড পাত্রের মধ্যে থেকে যাচ্ছে হচ্ছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আমার পাত্রের মধ্যে সর্বোচ্চ কত গ্রাম ছিল? 5 গ্রাম ছিল। তাহলে 5 গ্রাম থেকে আমার সালফিউরিক অ্যাসিড নিউট্রাল করে দিল 3.2 গ্রামকে। তাহলে 3.2 গ্রামকে যদি নিউট্রাল করে তাহলে এক্সট্রা আর কত থাকে? আমরা দেখতে পাচ্ছি এখানে 1.8 গ্রাম কি থাকে? এক্সট্রা পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে। তাহলে এই কথা আমরা নিশ্চিতভাবে বলতে পারি, যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ দ্রবণের মধ্যে এক্সট্রা পরিমাণে রয়েছে, সো সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু ক্ষারীয় প্রকৃতির, তাহলে আমাদের দ্রবণের প্রকৃতিটাও হবে ক্ষারীয়। আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি। তাহলে আমাদের 2 নম্বর কোশ্চেনের আনসার হয়ে গেল লিমিটিং বিক্রিয়ক কি হবে? লিমিটিং বিক্রিয়ক হবে যেটা কম পরিমাণে থাকছে সেটা। তাহলে কম পরিমাণে কোনটা থাকলো? আমরা দেখলাম যে সালফিউরিক অ্যাসিড কম পরিমাণে ছিল, তাহলে সালফিউরিক অ্যাসিডটাই লিমিটিং বিক্রিয়ক। তাহলে এক্সট্রা পরিমাণে কোনটা ছিল? আমার এক্সট্রা পরিমাণে ছিল হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটার পরিমাণ এক্সট্রা পরিমাণে ছিল হচ্ছে 1.8 গ্রাম। আর যেহেতু এটা 1.8 গ্রাম এক্সট্রা ছিল, সো দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়, কারণ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারীয় প্রকৃতির। সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। এই বিষয়টাকে আপনি রিভার্স করে বলতে পারেন যে সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে 3.92 গ্রাম ছিল, তাহলে আমার যে টোটাল মানে সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল হচ্ছে 5 গ্রাম। তাহলে 5 গ্রামকে নিউট্রাল করার জন্য সালফিউরিক অ্যাসিড আসলে কত গ্রাম লাগবে? তাহলে আপনি যদি এটা রিভার্স করে করেন তাহলে কিন্তু এটা করতে পারবেন। যেমন হচ্ছে এটা আমরা বলবো 80 গ্রাম, 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে হচ্ছে সালফিউরিক অ্যাসিডের কত গ্রামের সাথে? 98 গ্রামের সাথে। অতএব আপনার কাছে 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিডের কত গ্রামের সাথে? 98 ডিভাইড বাই 80। অতএব পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম ছিল? আমরা জানি যে পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল হচ্ছে 5 গ্রাম। তাহলে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিডের সাথে কত গ্রামের সাথে? 98 ইন্টু হচ্ছে 5 ডিভাইডেশন বাই হচ্ছে 80। তাহলে আপনি যদি এটা ক্যালকুলেশন করেন তাহলে 98 ইন্টু হচ্ছে 5 ডিভাইডেশন বাই হচ্ছে 80, তাহলে আপনি যে মানটা পান সেটা হচ্ছে যে 6.125। তাহলে এত গ্রাম আপনার কিন্তু এক্সট্রা মানে 6.125 গ্রাম আপনার কি লাগবে? সালফিউরিক অ্যাসিড লাগবে। কিন্তু আপনার পাত্রে সালফিউরিক অ্যাসিড কত গ্রাম ছিল? আপনি জানেন যে আপনার পাত্রে কিন্তু সালফিউরিক অ্যাসিড ছিল হচ্ছে 3.92 গ্রাম। তাহলে ঘাটতি রয়েছে কার? ঘাটতি রয়েছে সালফিউরিক অ্যাসিডের। সো সালফিউরিক অ্যাসিড হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে এখান থেকে আপনি যদি আরেকটা তথ্য বলেন যেখান থেকে এক্সট্রা পরিমাণে, তাহলে আপনি যদি বলেন এখান থেকে যে এক্সট্রা পরিমাণে সালফিউরিক অ্যাসিড কত লাগতো? সালফিউরিক অ্যাসিড লাগতো হচ্ছে আপনার হচ্ছে 6.125 গ্রাম, কিন্তু আপনার পাত্রে কত ছিল? পাত্রে ছিল হচ্ছে 3.92। তাহলে এখান থেকে যদি আপনি ক্যান্সেল আউট করে দেন তাহলে এখান থেকে পাবেন হচ্ছে 3.92। তাহলে আপনার এক্সট্রা পরিমাণে লাগতো 2.205 গ্রাম। এত গ্রাম এক্সট্রা পরিমাণে সালফিউরিক অ্যাসিড লাগতো। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। আপনি এই পর্যন্ত করলেও হবে, আপনি চাইলে এটাকে আবার এইভাবেও করতে পারেন, মানে এটুকু করার পর এইভাবেও করতে পারেন। কিন্তু আপনার মাথায় একটা বিষয় রাখতে হবে যে যেটা লিমিটিং বিক্রিয়ক হবে সেটারে বাম দিয়ে যদি আপনি করেন তাহলে দ্রবণের প্রকৃতি নির্ণয় করতে আপনার সুবিধা হবে। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এখন আমরা দেখবো হচ্ছে আমাদের 5 নম্বর কোশ্চিন দেখব। আমরা এখন 3টি কোশ্চিনের আনসার দেখব, সেটা হচ্ছে 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর। 5 নম্বর কোশ্চিনে আমাদেরকে বলা হয়েছে যে উৎপাদে লবণের পরিমাণ কত হবে, এবং 6 নম্বরে বলা হয়েছে যে উৎপাদে অণুর সংখ্যা কত, এবং 7 নম্বরে বলা হয়েছে উৎপাদে আসলে পরমাণুর সংখ্যা আসলে কত হবে। তো এই বিষয়টা করার ক্ষেত্রে আমাদেরকে একটা বেসিক কনসেপ্ট মাথায় রাখতে হবে। সেই কনসেপ্টটা হচ্ছে যে নরমালি উৎপাদে যে উৎপাদটা তৈরি হবে, মানে বিক্রিয়কটা বিক্রিয়া করে যে উৎপাদটা তৈরি হবে, সেই উৎপাদটাই তৈরি হয় নরমালি লিমিটিং বিক্রিয়কের অনুপাতে। তাহলে আপনার যদি লিমিটিং বিক্রিয়ক সম্বন্ধে জানা থাকে তাহলে আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন যে এই লিমিটিং বিক্রিয়কের অনুপাতেই কিন্তু আমাদের কি তৈরি হবে? উৎপাদ তৈরি হবে। জাস্ট এই বেসিক কনসেপ্টটা মাথায় রাখলে আমাদের পরবর্তী কোশ্চেনের আনসারগুলো হয়ে যাবে। তাহলে চলুন শুরু করি। তাহলে উৎপাদের লবণের পরিমাণ কত এটা যদি আমরা বের করতে চাই তাহলে প্রাথমিক অবস্থায় আমাদের কি করতে হবে? প্রাথমিক অবস্থায় আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আসলে বিক্রিয়াটা লিখতে হবে। তাহলে বিক্রিয়াটা যদি আমরা লিখি, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার বিক্রিয়া ছিল? সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ছিল। তো আমরা উৎপাদে কি পেয়েছিলাম? উৎপাদে পেয়েছিলাম হচ্ছে সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেট পেয়েছিলাম হচ্ছে 2 অণু পানি পেয়েছিলাম। ওকে, এবার কথা হচ্ছে
আমরা যেহেতু লবণের পরিমাণ বের করব এবং বলে দিয়েছি লবণের পরিমাণটা কার অনুপাতে তৈরি হবে, সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়কের অনুপাতে তৈরি হবে। তো আমরা এখন যে কাজটা করব, লিমিটিং বিক্রিয়কের সাথে লবণের সম্পর্কটা স্থাপন করব। তাহলে আমরা এখানে সালফিউরিক অ্যাসিড পেয়েছি 98 গ্রাম, এবং 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে আমরা লবণের তুলনা করব। তাহলে লবণের যদি আমরা আণবিক ভরটা বের করি, সেটা হবে কত, যে সোডিয়াম হচ্ছে 23, 23 দুগুণে 46 প্লাস 32 প্লাস কত 464, টোটাল আমরা যদি যোগ করি এখান থেকে পাবো হচ্ছে 142 গ্রাম। তাহলে এই বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা বের করবো কিসের পরিমাণ, লবণের পরিমাণ না। তাহলে যেটার পরিমাণ বের করি সেটা ডান দিকে থাকে, তাহলে ডান দিকে রাখলে আমাদের সম্পর্ক যেহেতু স্থাপন হয়ে গেছে, সেটা হচ্ছে অ্যাসিডের সাথে এই লবণের সম্পর্ক। তো আমরা বলতে পারি যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিড প্রয়োজন মতো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট লবণ তৈরি করে হচ্ছে কত গ্রাম, 142 গ্রাম। অতএব আমার হচ্ছে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন মতো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট লবণ তৈরি করবে কত, 142 ডিভাইডেশন বাই 98। অতএব আমার হচ্ছে সালফিউরিক অ্যাসিড কত গ্রাম ছিল, আমরা জানি যে আমাদের হচ্ছে পাত্রে সালফিউরিক অ্যাসিড ছিল হচ্ছে 3.92 গ্রাম। অতএব হচ্ছে 3.92 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে প্রয়োজন মতো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সোডিয়াম সালফেট তৈরি করে হচ্ছে 142 ইন্টু 3.92 ডিভাইডেশন বাই 98। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, যে মানটা পাই সেটা হচ্ছে 142 ইন্টু হচ্ছে 3.92 ডিভাইডেশন বাই হচ্ছে 98। তাহলে এখান থেকে যে লবণের পরিমাণটা পাই সেটা হচ্ছে 5.68 গ্রাম। তাহলে আমাদের উৎপাদিত লবণের পরিমাণ কত, আমরা বলতে পারি যে উৎপাদিত লবণের পরিমাণ হচ্ছে সোডিয়াম সালফেট, এর পরিমাণটা হচ্ছে কত, 5.68 গ্রাম, 5.68 গ্রাম। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এবার যেহেতু আমরা লবণের পরিমাণ পেয়ে গেছি, তাহলে লবণের পরিমাণ যদি পেয়ে যায়, এখান থেকে কিন্তু আমাদের এর অণুর সংখ্যা এবং পরমাণুর সংখ্যা বের করতে খুব ইজি হবে। তাহলে কেমনে সেটা করি একটু লক্ষ্য করুন। এটা হচ্ছে প্রাথমিক অবস্থা, আমরা বলতে পারি যে অণুর সংখ্যা আমি আগে নির্ণয় করব। তাহলে অণুর সংখ্যা নির্ণয় করলে আমাদের কি কি জানা রয়েছে, আমরা জানি আমরা এখানে যেটা যেটা জানি সেটা হচ্ছে যে এর অণুর সংখ্যা যেহেতু নির্ণয় করব, আমি এখানে কিন্তু এই কার অণুর সংখ্যা নির্ণয় করছি, নিশ্চয় হচ্ছে সোডিয়াম সালফেটের। তাহলে সোডিয়াম সালফেট সম্বন্ধে আমার যে যে তথ্যগুলো জানা রয়েছে সেগুলো হচ্ছে এর পরিমাণ জানা রয়েছে, সেটা হচ্ছে 5.68 গ্রাম, এবং এর আণবিক ভর আমার জানা রয়েছে, সে আণবিক ভরটা হচ্ছে 142। তাহলে এখান থেকে আপনি আরেকটা জিনিস জানেন যে নাম্বার অফ অ্যাভোগাড্রোর সংখ্যা তো আমাদের জানা রয়েছে যে 6.023 ইন্টু 10^23 এতটি। তাহলে এখান থেকে জাস্ট আমরা অণুর সংখ্যা বের করব। কিসের সংখ্যা বের করব, অণুর সংখ্যা বের করব। তাহলে আমরা বলতে পারি যে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে W/M ইজ ইকুয়াল টু N/Na। তাহলে এখান থেকে আমি বের করবো হচ্ছে N এর মান। তাহলে আমরা বলতে পারি W ইন্টু Na/M। তাহলে এখানে W এর পরিমাণ আমার কত জানা রয়েছে, 5.68, নাম্বার অফ অ্যাভোগাড্রো কত 6.023 ইন্টু 10^23 ডিভাইডেশন বাই কত আণবিক ভর ছিল 142। তাহলে আমরা যে সংখ্যাটা পাই সেই সংখ্যাটা হচ্ছে, আমরা বলতে পারি যে 5.68 ইন্টু হচ্ছে 6.023 xp 10^23, তাহলে এটাকে আমরা ভাগ করবো হচ্ছে 142 দিয়ে। তাহলে 142 দিয়ে যদি ভাগ করি, আমরা এখানে যে মানটা পাই সে মানটা হচ্ছে 2.4092 ইন্টু 10^22। তাহলে এতটি কি রয়েছে, এতটি হচ্ছে সোডিয়াম সালফেট এর অণু রয়েছে। কি রয়েছে, অণু রয়েছে। তাহলে আমরা কিন্তু অণুর সংখ্যা পেয়ে গেছি। তাহলে আমরা অণুর সংখ্যা যদি পেয়ে যাই, এখান থেকে কিন্তু আমাদের পরমাণুর সংখ্যা বের করা খুবই ইজি। তাহলে এই বিষয়টা যদি আমরা একটু লক্ষ্য করি, যেহেতু সোডিয়াম সালফেটে অণুর সংখ্যা কত, এর অণুর সংখ্যা কিন্তু আমরা পেয়ে গেছি, অণুর সংখ্যা আমাদের জানা রয়েছে। তো অণুর সংখ্যা যেহেতু আমাদের জানা রয়েছে, তাহলে জানা আছে, তাহলে এখান থেকে আমরা যেটা বের করতে পারবো, এই সোডিয়াম সালফেটে সোডিয়ামের পরমাণুর সংখ্যা আমরা বের করতে পারবো। তাহলে পরমাণুর সংখ্যা কত হবে,
পরমাণুর সংখ্যা হবে হচ্ছে, আমরা যদি একটা বিষয় একটু লক্ষ্য করি, এখানে পরমাণুর সংখ্যা কত হবে? আমরা জানি সোডিয়াম সালফেটে সোডিয়াম রয়েছে কত গণিতক? 2 গণিতক। তাহলে 2 গণিতক থাকলে আমরা 2 দিয়ে গুণ করব এবং সোডিয়াম সালফেটের যে অণু ছিল সেটার সঙ্গে 2 দিয়ে গুণ করব। তাহলে অণুর সংখ্যা কত ছিল? 2.4092 ইন্টু 10^22। তাহলে এটা ক্যালকুলেশন করে যে মানটা পাই সেই মানটা হচ্ছে, তাহলে এটা জাস্ট 2 যদি গুণ করে দিই, তাহলে এখান থেকে যে মানটা পাই সেটা হচ্ছে, এখানে লিখি আমরা, তাহলে এটা পাই হচ্ছে 4.81 ইন্টু 10^22। তাহলে এতটি কি রয়েছে? সোডিয়ামের পরমাণু রয়েছে। এবার যদি আমরা সোডিয়াম সালফেটের মধ্যে সালফারের পরমাণুর সংখ্যা নির্ণয় করতে চাই, তাহলে সালফারের পরমাণুর সংখ্যা কত হবে? সালফার কিন্তু সোডিয়াম সালফেটের মধ্যে 1 গণিতক ছিল, তাহলে নর্মালি যেটা সোডিয়াম সালফেটের অণুর সংখ্যা সেটা কিন্তু সালফারের পরমাণুর সংখ্যা। তাহলে আমরা বলতে পারি 2.4092 ইন্টু 10^22। তাহলে এতটি সালফার পরমাণু। এবার যদি আমরা এখান থেকে সোডিয়াম সালফেটের মধ্যে অক্সিজেনের পরমাণুর সংখ্যা আমরা নির্ণয় করতে চাই, তাহলে নর্মালি সোডিয়াম সালফেটের অণুর সংখ্যা ছিল হচ্ছে 2.4092 ইন্টু 10^22, এবং এই সোডিয়াম সালফেটের মধ্যে অক্সিজেন কত গণিতক ছিল? 4 গণিতক না? তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে যে মানটা পাবো সেটাই কিন্তু আমাদের আনসার। তাহলে ইন্টু 4, তাহলে আমরা যেটা পাই হচ্ছে 9.636 ইন্টু 9.636 ইন্টু 10^22। এতটি আমরা কি পাই? এতটি হচ্ছে অক্সিজেনের পরমাণু পাই। আশা করি আমরা টোটাল এটা বুঝতে পেরেছি। এখানে আমরা কিন্তু উৎপাদের লবণের পরিমাণ বের করলাম, যে পরিমাণটা ছিল আমাদের এইটা, এবং উৎপাদে অণুর সংখ্যা বের করেছি, যে সংখ্যাটা ছিল আমাদের এইটা, এবং 7 নাম্বার যে কোশ্চেন ছিল উৎপাদের পরমাণুর সংখ্যা কত, সেই পরমাণুর সংখ্যাও কিন্তু আমরা বের করেছি, যেখানে সোডিয়াম মানে আলাদা আলাদাভাবে বের করেছি, সোডিয়ামের পরমাণু, সালফারের পরমাণু, অক্সিজেনের পরমাণু। আপনি চাইলে কিন্তু এটাকে মানে টোটাল যে পরমাণু সেটাও কিন্তু বের করতে পারবেন। টোটাল যদি আপনি এটা যোগ করে দেন তাহলে কিন্তু টোটাল পরমাণু পেয়ে যাবেন। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, যে এখানে যে আপনি অণুর সংখ্যা পেয়েছেন, এই অণুর সংখ্যাকে যদি আপনি মানে হচ্ছে যে সেই অণুর মধ্যে কয় গণিতক পরমাণু ছিল টোটাল পরমাণু যোগ করে যদি গুণ করে দেন সেটাও কিন্তু পেয়ে যাবেন। তাহলে এটাও আপনি করতে পারেন, যে টোটাল অণু যেহেতু ছিল এত, তাহলে টোটাল অণুর মধ্যে পরমাণু কত গণিতক ছিল? 7 গণিতক ছিল। সোডিয়াম ছিল 2 গণিতক, সালফার ছিল 1 গণিতক, এবং অক্সিজেন ছিল কিন্তু 4 গণিতক। তাহলে টোটাল 7 গণিতক। তাহলে যে মানটা পেয়েছি 2.4092 এক্সপি বা পাওয়ার বলতে পারি 22 ডিভাইডেশন বলছি কেন, মাল্টিপ্লাই 7 গণিতক, তাহলে আপনি বলতে পারেন যে মোট পরমাণুর সংখ্যা। তাহলে মোট পরমাণুর সংখ্যা আপনি এটা যোগ করলে মোট পরমাণু পেয়ে যাবেন, অথবা আপনি 7 দিয়ে গুণ করলেও কিন্তু মোট পরমাণুর সংখ্যা পাবেন। যে মোট পরমাণু হচ্ছে আমাদের 1.686 ইন্টু 10^23। কতটি পাচ্ছি আমরা? 1.686 ইন্টু 10^23। এটা হচ্ছে আমাদের মোট পরমাণু। আপনি যদি এই তিনটাও যোগ করেন এই মানটাই পাবেন। তাহলে এটা যদি আমরা একটু যোগ করে নিই তাহলে কত পাচ্ছি? 4.81 এক্সপি বা পাওয়ার হচ্ছে 22 প্লাস 2.4092 এক্সপি 22 প্লাস আমরা বলতে পারি এখানে আবার কি পেলাম, এটা পেলাম হচ্ছে 9.636 এক্সপি 22। ইয়েস, আমরা কিন্তু এই মানটা পেয়েছি। আপনি বিষয়টা মিলাই নিতে পারেন। এবার আমরা দেখবো হচ্ছে আমরা 8 নাম্বার এবং 9 নাম্বার কোশ্চেন আমাদের সলভ করব। আমাদের এখানে 8 নাম্বার এবং 9 নাম্বার কোশ্চেন এখন সলভ করব। 8 নাম্বার কোশ্চেনটা হচ্ছে 5 গ্রাম লবণ পাওয়া গেছে বা অবশিষ্ট পাওয়া গেছে, তার শতকরা পরিমাণ কত হবে সেটা নির্ণয় করতে হবে। এবং 9 নাম্বারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে উৎপাদের মধ্যে গ্যাসীয় উৎপাদ যদি থাকে তাহলে তার আসলে আয়তনটা কত হবে, এসটিপিতে আয়তনটা কত হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা হচ্ছে 8 নাম্বার কোশ্চেনের আগে সলিউশন করে নিই। তাহলে 8 নাম্বার কোশ্চেনটা আমাদের বলছে 5 গ্রাম লবণ পাওয়া গেছে। এরকম যদি আসলে কোনো ধরনের কোশ্চেন থাকে তাহলে আপনি বলবেন, এখানে লিখবেন যে উৎপাদের শতকরা পরিমাণ। তো উৎপাদের কি ছিল? উৎপাদ বলতে আসলে আপনার কি ছিল? লবণ ছিল না? তার মানে লবণের শতকরা পরিমাণ। তাহলে লবণের শতকরা পরিমাণ যদি আপনি বলেন, যেটা তারা দিয়ে রাখবে মানে কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটা উপরে হবে। তাহলে কোশ্চেনে দেওয়া আছে কত গ্রাম? 5 গ্রাম দেওয়া আছে, তাহলে 5 গ্রাম আমরা উপরে দিলাম। তাহলে আমরা আসলে কি বের করছি? শতকরা পরিমাণ না? তাহলে এটার আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এবার হচ্ছে আপনি রাসায়নিক বিক্রিয়া করে ক্যালকুলেশন করে আসলে কত গ্রাম লবণ পেয়েছিলেন। ক্যালকুলেশন করে আপনি যে লবণটা পেয়েছিলেন সেটা ছিল 5.68 গ্রাম, এবং সেটা হবে আমাদের নিচে হবে 5.68।
তাহলে এখান থেকে যে ক্যালকুলেশন করে যে মানটা পাবো আমরা, সেটা কিন্তু আমাদের লবণের শতকরা পরিমাণটা পেয়ে যাব। তাহলে 5 × 100 মানে 500 ডিভাইডেশন বাই হচ্ছে 5.68। তাহলে এখান থেকে যে আমরা উৎপাদটা পাই, মানে এখানে যে শতকরা পরিমাণটা পাই, সেটা হচ্ছে 88.02। এত পার্সেন্টেজ আসলে লবণ পাওয়া গেছে, উৎপাদে লবণ কত পার্সেন্ট পাওয়া গেছে? 88.02%। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে এটা যদি আমি আরেকবার রিপিট করি, সেটা হচ্ছে আপনার কোশ্চিনে যেটা দেওয়া থাকবে সেটা আপনি উপরে দিবেন, আর আপনি রাসায়নিক বিক্রিয়া করে যে লবণের পরিমাণটা বের করবেন, এটা বের করেছিলাম, এই বেরটা নিচে দিবেন, এই যে নিচে দিলাম, আর 100 দিয়ে কি করলাম? মাল্টিপ্লাই করে দিলাম, যেহেতু আমরা শতকরা পরিমাণ বের করতেছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। এবার হচ্ছে আমরা উৎপাদের মধ্যে কেউ যদি গ্যাসীয় উৎপাদ হয় তাহলে তার আয়তন কত হবে, মানে 9 নাম্বারটার সলভ করব। তাহলে 9 নাম্বার সলভ যদি করি, তাহলে আপনাকে কি হবে? বিক্রিয়াটা লিখতে হবে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে ছিল সালফিউরিক অ্যাসিড, তাহলে আমরা যে উৎপাদ পাই সেটা হচ্ছে সোডিয়াম সালফেট। তাহলে এটা আমার কত ছিল? দ্বিগুণিতক ছিল, ইন্টু হচ্ছে পানি পাই, দ্বিঅণু পানি পাই। তো আমি আলোচনা সুবিধার্থে এই পানিটারে আমি গ্যাসীয় ধরে নিলাম। এটা কি ধরলাম? গ্যাসীয় ধরলাম। তাহলে আমি বলতে পারি এখানে হচ্ছে 2 মোল রয়েছে। তাহলে 2 মোল যদি রয়ে থাকে, মানে থেকে থাকে, তাহলে আমরা জানি যে 2 মোল, এটা 2 দিয়ে দিলাম, সামনে 2 দিয়ে দিলাম, আর এটা আণবিক ভর আপনি বলতে পারেন যে এটা হচ্ছে 18। তাহলে আপনি বলতে পারেন আরেকটা কথাও বলতে পারেন এখানে যে 2, তাহলে এটা কি সম্পূর্ণ ভর না? তাহলে সম্পূর্ণ ভর হলে কত হয়? অনমোল হয়। তাহলে অনমোল, সম্পূর্ণ ভর হলে অনমোল হয়, যেহেতু 2 মোল আছে তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে আমার হচ্ছে এসটিপিতে আয়তনটা কত হবে? নিশ্চয়ই বা হবে 22.4 লিটারের 2 গণিতক, কারণ 2 মোল রয়েছে, এটা অবশ্যই হবে এসটিপি। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে আমরা যদি বিষয়টা বুঝিয়ে থাকি আপনাকে, তাহলে এবার আমাদেরকে কি করতে হবে সেটা একটু লক্ষ্য করেন। সেটা হচ্ছে এই উৎপাদটাও তৈরি হবে কার অনুপাতে? লিমিটিং বিক্রিয়কের অনুপাতে। আমার লিমিটিং বিক্রিয়ক যদি সালফিউরিক অ্যাসিড ছিল, তাহলে সালফিউরিক অ্যাসিড এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যে অনুপাতে বিক্রিয়া করবে, এই আমার গ্যাসীয় উৎপাদটাও কিন্তু সেই অনুপাতে তৈরি হবে। সো আমরা বলতে পারি এটা কত ছিল? 98 গ্রাম। ওকে, তাহলে আমি বের করবো কি? এটা বের করবো না, সো এটা আমি ডান দিকে রাখবো। আমি বলতে পারি যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপাদ পানি তৈরি করে বা জলীয় বাষ্প তৈরি করে। পানি বলবো না, এখানে জলীয় বাষ্প বলবো। তাহলে জলীয় বাষ্প তৈরি করে হচ্ছে কত? 2 পয়েন্ট, এটা যদি আমি ভালো করে লিখি তাহলে হবে হচ্ছে কত হয়? এটা যদি আপনি মাল্টিপ্লাই করে দেন, তাহলে 2 × 2.4, তাহলে এটা হয় 44.8 লিটার। আশা করি বিষয়টা আমি বুঝতে পেরেছি। তাহলে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে জলীয় বাষ্প তৈরি করে, এটা কিন্তু অবশ্যই আমাদের কি ছিল? জলীয় বাষ্প ছিল বা গ্যাস ছিল, জলীয় বাষ্প ছিল। আপনাকে যদি এরকম ধরনের কোশ্চেন করা হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একটা গ্যাসীয় উৎপাদ তারা দিয়ে দিবে। আমরা কিন্তু আলোচনার সুবিধার্থে একটা গ্যাসীয় ধরেছি। তাহলে এখান থেকে আমরা আরো যে উৎপাদটা, মানে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি 44.8 ডিভাইডেশন বাই কত? 98। এবার কথা হচ্ছে আপনার সালফিউরিক অ্যাসিড পাত্রে কত গ্রাম ছিল? আমরা জানি এটা ছিল হচ্ছে 3.92 গ্রাম। 90 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে জলীয় বাষ্প তৈরি করে হচ্ছে বা গ্যাসীয় উৎপাদ তৈরি করে হচ্ছে 44.8 ইন্টু হচ্ছে 3.92 ডিভাইডেশন বাই হচ্ছে 98। তাহলে ক্যালকুলেশন করে যে মানটা পাই সেটা হচ্ছে ইন্টু 3.92 ডিভাইডেশন বাই হচ্ছে 98। তাহলে কত পাচ্ছি? 1.792 লিটার। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এটা হচ্ছে আমাদের সে গ্যাসীয় উৎপাদ যে আমরা হচ্ছে জলীয় বাষ্প ধরেছিলাম, সেটার কিন্তু আয়তন হচ্ছে 1.792 লিটার। এটাই ছিল আমাদের মোটামুটি এই যে লিমিটিং বিক্রিয়ক সম্পর্কিত যে ম্যাথগুলো ছিল, এটাই ছিল। আমরা এখন দেখবো হচ্ছে যে আমাদের শতকরা সংযুতি থেকে আসলে আণবিক সংকেত কেমন নির্ণয় করা যায়। জাস্ট একটা টাইপ আছে, সেটা আমরা দেখে ফেলবো। আমরা এখন সিকিউ টাইপ 2 নিয়ে কথা বলবো, এবং 2 নাম্বার সিকিউ টাইপ ছিল, সেই সিকিউ টাইপের মধ্যে আমরা জানি যে স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয়ের বিষয়টা বলা হবে। এবং স্থূল সংকেত থেকে আণবিক সংকেত যে নির্ণয়ের বিষয়টা, এটা কিন্তু 2টা সিস্টেমে এই কোশ্চেনগুলো হতে পারে। এই 2টা কোশ্চেন যদি কেউ করে নেয় তাহলে আশা করা যায় যে এই অধ্যায়ে তার মানে হচ্ছে স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয়ের কোনো কোশ্চেন থাকবে না। তাহলে সেই 2টা আমরা করে নেব। এখানে 1 নম্বর কোশ্চেনটা যদি আমরা প্রথমে সলভ করি, 1 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে 20 গ্রাম একটি যোগে 15 গ্রামকে বিশ্লেষণ করা হলো। মানে আপনাকে একটা নির্দিষ্ট যোগে দেওয়া হবে, সেই যোগের সম্পূর্ণ ভরকে বিশ্লেষণ না, সেই যোগের একটা নির্দিষ্ট পরিমাণ ভরকে বিশ্লেষণ করে
তার যে উপাদানগুলো সেখানে ছিল সেটার পরিমাণ বের করে দেওয়া হবে, যেমন কার্বন ছিল এত, হাইড্রোজেন, তারপর অক্সিজেনের পরিমাণ এটা। তাহলে এই নিয়মটা আমরা করে ফেলবো। তাহলে এখান থেকে আমরা আসলে ক খ দিয়েছি, কিন্তু আসলে গ এবং ঘ। তাহলে স্থূল সংকেত নির্ণয়ের বিষয়টা যদি আমি লক্ষ্য করি এখানে, তাহলে কার্বনের যে পরিমাণগুলো ছিল, মানে যে এই উপাদানগুলোর যে পরিমাণগুলো ছিল সেগুলো আমরা সুন্দর করে লিখবো। তাহলে কার্বন কত গ্রাম ছিল? এখানে ছিল 4 গ্রাম। ওকে ওকে, এখানে একটা টান দিলাম। তাহলে কার্বনের পারমাণবিক ভর কত সেটা দিয়ে ভাগ দিব। তাহলে আমরা জানি কার্বনের পারমাণবিক ভর কত? 12। এবার হচ্ছে এখানে যে হাইড্রোজেন ছিল সেটা কত পরিমাণ ছিল? সেটা ছিল 0.33 এবং এর পারমাণবিক ভর কত? 1। এবং অক্সিজেন এখানে কত ছিল? অক্সিজেন ছিল হচ্ছে 10.67 গ্রাম। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভরটা কত ছিল? আমরা জানি যে এটা হচ্ছে 16। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে সলভ করি, তাহলে ক্যালকুলেশন যদি করে নিই, তাহলে এখান থেকে যেটা পাওয়া যায় 4 ডিভাইডেশন বাই হচ্ছে 12, তাহলে এখান থেকে পাই হচ্ছে 0.33। ওকে, এবং এখান থেকে আমরা পাই হচ্ছে 0.33, এবং এখান থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 10.67 ডিভাইডেশন বাই হচ্ছে 16। তাহলে আমরা এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে 0.66 পাই, 0.667 বলতে পারি, সমস্যা নাই। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ ছিল। সেকেন্ড স্টেপে যে কাজটা করতে হবে, এই যে উপাদানগুলো পেলাম পারমাণবিক ভর দিয়ে ভাগ করে, যে উপাদানগুলো পেলাম এটার মধ্যে যে ক্ষুদ্রতম সংখ্যা হয় সেটা দিয়ে ভাগ দিতে হয়। তো ক্ষুদ্রতম সংখ্যা দেখতে পাচ্ছি এটা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ দিব। তাহলে পরিমাণকে কি দিয়ে ভাগ দিব? ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে পরিমাণ কত ছিল এখানে? 0.33, এবং ক্ষুদ্রতম সংখ্যাও কিন্তু 0.33 ছিল। পরিমাণও 0.33, ক্ষুদ্রতম সংখ্যা 0.33, কিন্তু এখানে পরিমাণ কত ছিল? 0.667 ছিল, এবং ক্ষুদ্রতম সংখ্যা ছিল 0.33। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে যে মানটা পাওয়া যায় সেটা কত হবে? তাহলে এটাকে আমরা করে নিই, এটা যদি আমাদের ক্যালকুলেটর আছে, 0.33 0.667 ডিভাইডেশন বাই হচ্ছে 0.33। তাহলে এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে 2 পাই। কত পাই? 2। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা 1 পাই, এবং এটা 1 পাই। তাহলে আমাদের যে আসলে উপাদানটার স্থূল সংকেত নির্ণয় করতে বলা হয়েছিল, সেখানে আসলে কি কি ছিল? যেটা যেভাবে ছিল ওইভাবে ওটা বসাবো। তাহলে এখানে যেটা ছিল সেটা হচ্ছে কার্বন ছিল, কার্বন, হাইড্রোজেন, আর কি ছিল? অক্সিজেন ছিল। এবং সেটার পরিমাণ আসলে কত পেলাম? সেটার পরিমাণটা পেলাম। তাহলে এখানে আপনি সুন্দর করে লিখবেন যে স্থূল সংকেত, অতএব স্থূল সংকেত, স্থূল সংকেত। তাহলে স্থূল সংকেত আপনি যেটা পাচ্ছেন যে CHO পাচ্ছেন, এবং এটাতে যেটার অনুপাত যত ছিল, তাহলে কার্বনের অনুপাত কত ছিল? 1, হাইড্রোজেনের অনুপাত কত ছিল? 1, অক্সিজেনের অনুপাত কত ছিল? 2। তাহলে আমরা ফাইনালি বলতে পারি অতএব হচ্ছে CHO2। তাহলে স্থূল সংকেত কত ছিল? CHO2। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এখান থেকে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে, আণবিক ভর যদি 90 হয় তাহলে এটার আণবিক সংকেত কত হবে? তাহলে আণবিক ভর যদি 90 হয়, তাহলে আমি এটার এই জায়গাতে করব। আমরা জানি হচ্ছে স্থূল সংকেত, আমাদের একটা সূত্র কিন্তু আমরা শিখেছিলাম আমাদের বেসিক পর্বে, যে স্থূল সংকেতের n ইজ ইকুয়াল টু কিন্তু আণবিক সংকেত। আণবিক, আমি আণবিক এখানে লিখে দিলাম, আণবিক, এই যে আণবিক সংকেত, হ্যাঁ, আমি এটা সংক্ষিপ্তভাবে লিখলাম। আণবিক সংকেতটা এইভাবে লিখলাম আমি। তাহলে স্থূল সংকেত আমাদের কি ছিল? CHO2। তাহলে এটার n হবে। তাহলে আণবিক সংকেতের আসলে ভরটা কত ছিল? আমাদের কিন্তু দেওয়া আছে এটা 90 গ্রাম। তাহলে যে 90 দিয়ে দিলাম। তাহলে আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে পাই 12 প্লাস 1 প্লাস হচ্ছে 16 দুগুণে 32। তাহলে n ইজ ইকুয়াল টু হচ্ছে 90। তাহলে আমরা বলতে পারি যে এটা বা বলতে পারি কত? তাহলে এখান থেকে হচ্ছে কত? এখানে হচ্ছে 13 আর হচ্ছে 32। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে 45। তাহলে 45 n ইন্টু 90, অতএব n ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কত? 2 বলতে পারি। তাহলে আমাদের আণবিক সংকেত কত হবে? অতএব হচ্ছে আমরা এখান থেকে বলতে পারি যে স্থূল সংকেত যেভাবে ছিল ওইভাবে লিখে দেবো। স্থূল সংকেতের n ইজ ইকুয়াল টু কি ছিল আমাদের? n ইজ ইকুয়াল টু ছিল আণবিক সংকেত, আণবিক সংকেত। ওকে, তাহলে আণবিক সংকেত ছিল, তাহলে আমি এটা এখানে নিয়ে আসলাম। তাহলে আণবিক সংকেত, আণবিক সংকেত, তাহলে আণবিক সংকেত ইজ ইকুয়াল টু স্থূল সংকেত কি ছিল? CHO2। তাহলে এখানে ইয়ার মান কত পেয়েছি? n এর মান 2 না? তাহলে এখানে n ছিল, এই যে n, তাহলে n এর মান 2 যদি হয় তাহলে হবে C2H2O4। আমাদের সেই যৌগটির কিন্তু আণবিক সংকেত নির্ণয় হয়ে গেছে। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এবার হচ্ছে আমাদের যে 2 নম্বর কোশ্চেন ছিল সেটা সলভ করব। তাহলে 2 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে? A একটি যৌগ, মানে X একটি যৌগ, এই যৌগের মধ্যে A রয়েছে, B রয়েছে, C রয়েছে। আমাদের কিন্তু একটা বিষয় এখানে
স্পষ্টভাবে ক্লিয়ার, যেহেতু এ যৌগটির এখানে পারমাণবিক সংখ্যা 11 দেওয়া আছে, তো এটা কিন্তু সোডিয়াম হবে, এবং এটা যেহেতু 16 দেওয়া আছে বি এর, তাহলে এটা সালফার। এটা কার্বন যেহেতু 8 দেওয়া আছে, তাহলে আমরা এটা নিশ্চিতভাবে বলতে পারি যে সি এর 8 দেওয়া আছে, তার মানে এটা কিন্তু অক্সিজেন। তাহলে আমাদের যৌগটির স্থূল সংকেত নির্ণয় করতে প্রথমে বলা হয়েছে, তাহলে আমরা স্থূল সংকেত নির্ণয় করব, মানে ক মার্কের কোশ্চেনে আনসার করব। তাহলে ক মার্কের কোশ্চেনে যদি আমরা উত্তর করি এখানে, তাহলে স্থূল সংকেত নির্ণয় করতে হবে, কিন্তু আমাদেরকে এক ধাপ কিন্তু আগায় দেওয়া হয়েছে। কি আগায় দেওয়া হয়েছে? এখানে কিন্তু শতকরা যে পরিমাণের বিষয়টা সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তাহলে শতকরা পরিমাণ দিয়ে দেওয়া হইলে আমরা টোটাল দেখবো যে শতকরা পরিমাণ 100 হচ্ছে কিনা। 100 যদি হয় তাহলে কিন্তু ঠিক আছে, আর 100 না হলে কিন্তু ঠিক নেই। আমরা দেখতে পাচ্ছি এটা 100 হবে না, তাহলে এই যে সি এর পরিমাণটা এই দুইটা যোগ করে 100 দিয়ে বিয়োগ করে দিব। তাহলে আমরা পাচ্ছি 100 মাইনাস হচ্ছে 29.11 প্লাস হচ্ছে 40.51। তাহলে 40.51 হলে আমরা এখান থেকে কিন্তু যে উপাদানটা পাচ্ছি সেটা হচ্ছে অক্সিজেনের, মানে C8, মানে অক্সিজেনের যে উপাদানটা পাচ্ছি, যে পরিমাণটা পাচ্ছি শতকরা পরিমাণ, সেটা হচ্ছে 30.38%। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে এখান থেকে আমাদের খুবই সোজা, আমরা স্পষ্টত এভাবে লিখতে পারি যে যেহেতু A11 ছিল, তার মানে এটা সোডিয়াম ছিল। তাহলে সোডিয়াম থাকলে এটা কত ছিল? 29.11 ছিল। তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর কত? সোডিয়ামের পারমাণবিক ভর আমরা জানি যে এটা হচ্ছে 23। তাহলে ক্যালকুলেশন করা হবে, যেটা হবে সেটা। এবং এখানে যে কার্বন রয়েছে, কার্বনের যদি আমরা পরিমাণ নির্ণয় করতে চাই, সেই কার্বন বলছি কেন, এটা হচ্ছে বি। তাহলে বি থাকলে কি, এটা বি থাকলে হচ্ছে সালফার 16 যেহেতু, তাহলে এটা হচ্ছে 40.51। তাহলে সালফার হচ্ছে 32, এটা ভাগ করে যেটা পাবো সেটা। এবং এটা হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের কত রয়েছে? অক্সিজেনের রয়েছে হচ্ছে আমাদের 30 রয়েছে। তাহলে 30.38 ডিভাইডেশন বাই এটা কত? অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে যেটা পাই সেটা হচ্ছে 29.11 ডিভাইডেশন বাই 23। তাহলে এখান থেকে পাই হচ্ছে 1.26। এবার হচ্ছে আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে 40.51 ডিভাইডেশন বাই 32। তাহলে এখান থেকে পাই হচ্ছে 1.26, এবং এটা থেকে যেটা পাই সেটা হচ্ছে 30.38 ডিভাইডেশন বাই হচ্ছে 16। তাহলে 16 যদি আমাদের হয়, এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে 1.89। তাহলে এবার হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে আমাদেরকে ভাগ করে নিতে হবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করে নিই, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বলতে 1.26। তাহলে 1.26 ডিভাইডেশন বাই 1.26 ডিভাইডেশন বাই 1.26। এবং এটার ক্ষেত্রে কি পাচ্ছি? আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1.89 ডিভাইডেশন বাই হচ্ছে 1.26। তাহলে ইজ ইকুয়াল টু যে মানটা পাই সেটা হচ্ছে, তাহলে এটা যেহেতু মান আছে আমরা দিয়ে দিলাম 1.26। তাহলে এখান থেকে পাই হচ্ছে 1.5 পাই, এবং এখান থেকে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে 1 পাচ্ছি, এবং এখান থেকে 1 পাচ্ছি। এবার একটা বিষয় একটু লক্ষ্য করলে বোঝা যাবে, এখানে কিন্তু আসলে ভগ্নাংশ রয়েছে। আমরা জানি ভগ্নাংশ থাকলে কিন্তু ভগ্নাংশ রাখা যাবে না, এটাকে ন্যূনতম একটা সংখ্যা দিয়ে, কাছাকাছি একটা সংখ্যা দিয়ে গুণ করে এটাকে কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা নিয়ে যেতে হবে। তাহলে 1 কে এটা দিয়ে 1 দিয়ে গুণ করলে তো হবে না, এটা দিয়ে আপনি 2 দিয়ে গুণ দিয়ে দেন। তাহলে পূর্ণ সংখ্যা দিয়ে যদি এটাকে গুণ দিয়ে, এটা নর্মালি এটাকে পূর্ণ সংখ্যা বানাতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করলে কত হয়? এটা হয় 2, এটাও হয় 2, এবং এটা হয় 3। তাহলে আপনি এখানে কি বলতে পারেন, যে স্থূল সংকেতের বিষয়টা সেটা কিন্তু আপনি এখানে বলতে পারেন যে স্থূল সংকেত। অতএব স্থূল সংকেত আসলে যেটা যেটা ছিল সেটা বসায় দেন। তাহলে সোডিয়াম আগে ছিল, তারপরে কি ছিল? সালফার ছিল, তারপরে কি ছিল? অক্সিজেন ছিল। তাহলে যেটা যেভাবে পাচ্ছেন সেভাবে বসায় দেন। তাহলে 2 পাচ্ছেন, এই যে 2 পাচ্ছেন, এবং এখানে কত পাচ্ছেন? 3 পাচ্ছেন। এটা আমাদের সেই কাঙ্ক্ষিত স্থূল সংকেত, যোগের স্থূল সংকেত, যেটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এবার হচ্ছে আমরা আণবিক ভর থেকে, আণবিক ভর 158 হলে আণবিক সংকেত নির্ণয়ের বিষয়টা দেখব। ওকে, তাহলে খ এর যে আনসারটা সেটা কেমনে হবে? আমরা জানি যে স্থূল সংকেত এর n ইজ ইকুয়াল টু কত? আণবিক সংকেত। ওকে, তাহলে স্থূল সংকেত আপনার কি ছিল? স্থূল সংকেত ছিল হচ্ছে সোডিয়াম 2s2o3 n ছিল, এবং আণবিক সংকেতের ভর কত ছিল? 158। ইয়েস। তাহলে এখান থেকে আপনি কি বের করবেন? এখান থেকে আপনি যেটা বের করবেন, সোডিয়ামের 23 কত হয়? 46 হয়, প্লাস সালফারের কত হয়? সালফারের হচ্ছে 16 দুগুণে 32, মানে সালফারের কয়? 32 দুগুণে 64, তাহলে প্লাস 64 যদি হয়, এর সাথে কি যোগ করবেন? যে 16, অক্সিজেনের কত? একটা 16, তিনটা কত? 3 × 48 হয়। তাহলে 48 যোগ করলে কত হবে? 158 পাওয়া যায়। তাহলে এটা কত পাওয়া যাচ্ছে? 158। তাহলে 158n ইজ ইকুয়াল টু হচ্ছে 158।
অতএব আপনি n এর মান কত পাচ্ছেন? n এর মান পাচ্ছেন হচ্ছে 1 পাচ্ছেন। তার মানে এটা স্থূল সংকেত যা ছিল, স্থূল সংকেত যা ছিল, স্থূল সংকেত যা, আণবিক সংকেতও তা। আণবিক সংকেত ও আণবিক সংকেত সেম। তাহলে আণবিক সংকেত সেম হলে আপনি বলতে পারেন যে এটা আণবিক সংকেত কত ছিল? স্থূল সংকেত ছিল হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, যেহেতু সোডিয়াম থায়োসালফেট, সো অক্সিজেন, এটা হচ্ছে আণবিক সংকেত সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম 2 H2O3। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। আমরা নর্মালি শতকরা পরিমাণ নির্ণয় করার বিষয়টা কিন্তু পারি। এই লাস্ট একটা কোশ্চেন কিন্তু আমাদের মানে একটা এসে থাকে, সেটা হচ্ছে জাস্ট শতকরা পরিমাণ। তো শতকরা পরিমাণটা কিন্তু একটু সাধারণ না, মানে একটু অসাধারণ টাইপের। অসাধারণ টাইপের কেমন? যে আমরা এর আগে যে শতকরা পরিমাণগুলো বের করেছি সেগুলো কিন্তু স্পেসিফিক মৌলের ক্ষেত্রে ছিল, কিন্তু এখানে কিন্তু একটা যৌগমূলক আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, এবং এই যৌগমূলকটা যেটা রয়েছে OH মূলক বা হাইড্রক্সিল মূলক, এটার আপনাকে শতকরা সংযোগ যদি বের করতে বলে, তাহলে আপনি আসলে কেমনে করবেন? তাহলে প্রাথমিক অবস্থায় কি করবেন? আণবিক ভর নির্ণয় করবেন, CH3 CH2 OH। এই যে ইথানল থেকে OH এর কি বের করতে বলা হবে? শতকরা পরিমাণ। তাহলে আমরা বলতে পারি যে কার্বন কটা রয়েছে? কার্বন 2টা রয়েছে, তাহলে 12 × 2। এবং এখানে হাইড্রোজেন কটা রয়েছে? হাইড্রোজেন রয়েছে হচ্ছে এখানে হচ্ছে 6টা রয়েছে, তাই না? ওকে, তাহলে 6টা হলে 1 × 6 6 আপনি বলতে পারেন। এবার পরবর্তীতে যে অক্সিজেন কিন্তু একটা রয়েছে, কত রয়েছে? 16, যেটা একটি রয়েছে। তাহলে এটা আমি বলতে পারি 12 × 2 = 24, প্লাস আমরা বলতে পারি 6 প্লাস হচ্ছে 6। তাহলে আপনি এটাতে কত পাচ্ছেন? এখানে পাচ্ছেন হচ্ছে 30 আর হচ্ছে 16 কত পাচ্ছেন? 46 পাচ্ছেন। তাহলে এই 46 এর মধ্যে থেকে আপনি OH এর শতকরা পরিমাণ বের করবেন। তাহলে শতকরা পরিমাণের নির্ণয়ের বিষয়টা আমরা বলেছিলাম, এর শতকরা পরিমাণ, তাহলে শতকরা পরিমাণ নির্ণয়ের বিষয়টা বলেছিলাম যে টোটাল আণবিক ভর যেটা হবে সেটার নিচে দিব। তাহলে আণবিক ভর আমাদের 46 রয়েছে, সেটার নিচে দিলাম। আর যার শতকরা পরিমাণ বের করব, তার যে পারমাণবিক ভর হবে বা সেটার যে ভর হবে সেটা নির্ণয় করব। তাহলে এটা কত হচ্ছে? 16 আর 1 কত? 17 না? তাহলে 17। তাহলে এটা কি পার্সেন্টেজ? এটা কোনো আর এক্সট্রা কোনো মানে পরমাণুর সংখ্যা রয়েছে বা এটার এক্সট্রা কি কোনো উপাদান রয়েছে? নেই, শুধু OH ছিল। তাহলে এটার শতকরা পরিমাণ 100 দিয়ে গুণ দিয়ে দিলাম। তাহলে ফাইনালি যেটা পাবো এটাই কিন্তু আমাদের আনসার। তাহলে আমরা যদি আনসারটা একটু বের করতে চেষ্টা করি, তাহলে এটা হবে হচ্ছে 17 ইন্টু হচ্ছে 100 ডিভাইডেশন বাই 46। তাহলে এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে 36.95। এটা হচ্ছে আমাদের সেই OH মূলকের শতকরা পরিমাণ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, এবং হচ্ছে ফেসবুক পেজে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যদি আমরা কিন্তু পর্যায়ক্রমিকভাবে এই যে আমাদের যে সিকিউ অ্যানালাইসিসটা ছিল, সিকিউ অ্যানালাইসিসের কিন্তু পর্যায়ক্রমিক ভিডিওগুলো আমরা দিতে থাকবো। আপনারা যদি যাদের প্রয়োজন হবে তারা কিন্তু এই প্লেলিস্ট থেকে আপনারা এগুলোর আনসার পেয়ে যাবেন। ভালো থাকবেন, আবার ইনশাআল্লাহ নেক্সট এপিসোডে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।